গল্প মানেই অনুভূতি, গল্প মানেই জীবনের আয়নায় নিজেকে খুঁজে পাওয়া। স্বাগতম আপনাদের কথা কলের আয়নাতে, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে নতুন অনুভূতি আর নতুন শিক্ষা। আজ আমরা শুনব একটি দারুণ গল্প, চিত্ত চিরে চৈত্র মাস। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্পের ৭ নম্বর পর্বটি। দরজা খুলে ভেতরে যেতেই শূন্য রুমখানি জানিয়ে দিল মুনিয়া বেগম নেই। বিছানার কিনারায় সাদা চিরকুট, তুলোর মতন মেঘগুচ্ছ বিচরণ করছে আকাশে। মিঠে বাতাস, কোমল লাল বর্ণা আকাশ, প্রকৃতিটা কবির ভাষায় কবিতার যোগ্য, প্রেমিকার প্রেম জাগরণের মতন, বিষাদে আচ্ছাদিত মানুষের মনে উৎফুল্লতা আনার মতন। ছাদে মন খারাপে আবিষ্ট চিত্রা দাঁড়িয়ে আছে। সময়টা ঠিক দিনের তৃতীয় ধাপ, অপরাহ্ন। মুনিয়া বেগম বাড়ি ছেড়েছেন আজ 2 দিন হতে চলল। গতকাল থেকে এ অবধি তার কোনো খোঁজ নেই। চিঠিতে সে চরম অভিযোগের স্বরে লিখে গেছে তার চলে যাওয়ার কথা। চিত্রাই যে সে অভিযোগের কারণ তা লিখতেও বাদ রাখেননি সে। চিত্রা তার বাঁ হাতে গুজে রাখা মায়ের চিরকুটটা নিজের অক্ষিগয়ের সামনে মেলে ধরল, যেখানে কি সুন্দর করে গোটা গোটা অক্ষরে লিখা, প্রিয় চিত্রাঙ্গনা, চিঠির শুরুতে আমার এক আকাশ ভালোবাসা নিও। তোমায় আমি কতটা ভালোবাসি তা নিশ্চয় তোমাকে বিশ্লেষণ করতে হবে না, তাই না? তোমার প্রতি আমার এক অগাধ মায়া আছে। কেন জানো? তোমায় যেদিন 2 হাতের মাঝে পেয়ে চোখ ভরে দেখলাম, সেদিন মনে হলো আমার মাকে দেখছি। সেই 2 দিনের শিশুটা কি মায়া লাগালো আমায় কে জানে। এরপর থেকে আমি আমার মা হারানোর শোক ভুলে গেলাম। তোমার পুরোনা তোফা চিত্রাঙ্গনা। তোমার নামের আগে পরে কোনো পরিচয় নেই কেন বলো তো? কারণ আমি তোমায় এমন বানাতে চেয়েছিলাম যেন তুমিই তোমার পরিচয় হও। শখ করে রেখেছিলাম তোফা, মানে উপহার। সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার তুমি আমার। অথচ আজ তুমি আমার সব ভালোবাসা ভুলে বাবার মোহে পড়ে ভুল সিদ্ধান্তে ডুব দিয়েছ। আমি তোমার এমন ক্ষতি দেখতে পারবো না। আমি এও জানি তোমার বাবা হয়তো খুব বাজেভাবে পিষে ফেলেছে তোমার মন, গোপন কোনো কথার আস্তরণে, তাই তোমার ও সিদ্ধান্ত। কিন্তু মা, তুমি পিষে যাওয়াটা দেখলে আর আমায় দেখলে না, তা যে মানতে পারবো না। তুমি না হয় তোমার বাবার কথায় জলাঞ্জলি দেও তোমার জীবন, আমি তা দেখতে পারবো না। ভালো থেকো। ইতি, তোমার তথাকথিত মা। চিঠির শেষে সম্বোধনটাই যেন চিত্রাকে রক্তাক্ত করতে যথেষ্ট। মা কতটা কষ্ট পেলে নিজেকে এভাবে সম্বোধন করেছে। কিন্তু সেও বা কী করবে? বাবা সেদিন রাতে তাকে তার জীবনের এমন ভয়াবহতার কথা জানিয়েছে যা সে মানতে পারেনি। এমন একটা অপ্রত্যাশিত অতীত সে ভাবতে পারেনি। ঘৃণায় ভরে গিয়েছিল তার দেহ। পৃথিবীর সব যন্ত্রণা নিয়ে বাঁচা যায়, কিন্তু নিজেকে ঘৃণা করে আদৌ বাঁচা যায়? অথচ বিধির বিধান, আত্মহত্যা মহাপাপ। যেখানে জীবনটাই পাপের ফসল, সেখানে মহাপাপটাও কেমন হাস্যকর। অশ্রুরা গোপনে ঝরে গেল মুক্তোর মতন। তাদের কেমন বিবর্ণতা। আরে, আমাদের চিতাবাঘ করে কি একা একা? পেছন থেকে কারো কণ্ঠ ভেসে আসতেই চিত্রা চোখের অশ্রু মুছে ফেলল। দুর্বলতা আড়ালেই রাখতে হবে, জেনে গেলেই তো জ্বালিয়ে দিবে মানুষ। চাঁদনিও ততক্ষণে তার ভারী পেট নিয়ে অহির সাহায্যে চিত্রার কাছে এসে দাঁড়াল। অহি আপাকে কত সুন্দর লাগে আজকাল। মাতৃত্বের সৌন্দর্যতা পৃথিবীর সব সুন্দরকে হার মানায়। কি সুন্দর! চাঁদনির মিষ্টি হাসির পরিবর্তে চিত্রাও হাসল। কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, চাঁদ আপা গো, তোমায় এত সুন্দর কেন লাগে? চাঁদনি গাল টেনে দিল চিত্রার, মিষ্টি হেসে বলল, সত্যি সুন্দর লাগে নাকি রে? কই, তোর দুলাভাই আদর টাদর করে যে না এখন? মুটিয়ে গেছি কিনা? চাঁদনি আপার কথার ধরনে ফিক করে হেসে উঠল চিত্রা। হাসতে হাসতে বলল, ছি আপা, শরম পাচ্ছ না তুমি? শরম কেন পাবো রে? সত্যি কথা বলতে কিসের শরম? শুনেছি দিনে 14 বার সত্যি কথা বলা যায়। আমি তো মাত্র 1 বার বললাম, তাও তোরা সহ্য করতে পারছিস না? চিত্রা আর অহি সশব্দে আবার হেসে উঠল। চাঁদনি আপা যে চিত্রাকে হাসানোর জন্যই এসব বলেছে তার বুঝতে বাকি নেই কারো। তাল মিলিয়ে না হয় হাসা যাক, এই মানুষগুলো তো ভালোবেসেছে অনেক। হাসতে হাসতে কখন যেন আনমনেই চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণারা। আনমনেই, না চাইতেও শব্দ করে কেঁদে উঠল চিত্রা। সে যে ব্যথা লুকোনোর মতন অত কঠিন আজও হতে পারেনি। আজও তার হৃদয়কে কংক্রিট ছুঁয়ে দিতে পারেনি। চাঁদনি আর অহি দীর্ঘশ্বাস ফেলল। অহি প্রথম চিত্রাকে জড়িয়ে ধরল। আদরের স্বরে বলল,
কাঁদিস না চিত্রা, চাচি ফিরে আসবে। আদরে আলাপে কান্নারা আধলাদ পেয়ে বসল, গা ছিটকে বেরিয়ে এলো তারা। কিছু কিছু সময় আমাদের অনুভূতিরা বড্ড অবাধ্য হয়। দেখতে দেখতে ভ্যাটিকান সিটিতে আজ কতদিনের বসবাস অবনী বেগমের। চেরিও এখন বেশ সুস্থ। এত দ্রুত তার সুস্থতা কল্পনার বাইরে ছিল। মেয়েটাও হয়তো বুঝেছে তার মায়ের এ দেশে ভীষণ কষ্ট হচ্ছে। একাকিত্বের হাহাকার তার মাকেও কুড়ে কুড়ে খাচ্ছে। মেয়ের মাথায় অনবরত হাত বুলিয়ে যাচ্ছে অবনী বেগম। আর কয়েকদিন পরই দেশের মাটিতে হয়তো ফিরে যেতে পারবে তারা। হয়তো দুঃখ ভুলে আবার বাঁচতে পারবে সে। হয়তো আবারও হাসি খুশি একটা জীবন পাবে তারা। জীবনে অবনী বেগমের চাওয়ার আর কি ছিল? একটু সুখ, একটু ভালো থাকার চাওয়ার ইচ্ছে ছাড়া। কিন্তু হঠাৎ জীবনটা দুর্বিষহ হয়ে যায় সেই অপরিচিত পুরুষের আগমনে। এরপর কত শত দিন গেল, অবনী বেগম কেবল বেঁচে থাকার জন্যই বেঁচেছিলেন। অহি যখন হলো তখন তার বয়স 18-19 হবে। সে মানতে পারেনি অহিকে প্রথম প্রথম। সবার অমতে মেয়েটাকে হোস্টেলে রাখে। কিন্তু যখন মা হওয়ার মর্ম বুঝল, ততদিনে মেয়েটা তার থেকে অনেক দূরে সরে গেছে। কাছাকাছি এনেও সে দূরত্ব মেটাতে পারেনি সে। অবনীর ভাবনার মাঝে কেবিনের দরজা খুলে প্রবেশ করল আমজাদ। পরনে বেশ ফরমাল পোশাক। প্রতিদিন সে মেয়েকে এসে দেখে যায়। স্ত্রীর সাথে খুব কমই কথা হয় তার, না পারতে বলে আর কি। আমজাদকে দেখেও তেমন একটা হেলদোল দেখালো না অবনী বেগম। আগের জায়গায় বসে রইল নীরব হয়ে। আমজাদ কেবিনে প্রবেশ করেই শার্টের দুটো বোতাম খুলে দিল। সরাসরি অফিস থেকে এসেছে বোধহয়। ফোনটা চেরির বেডে রেখে সে কেবিনের সাথে লাগোয়া ওয়াশরুমে গেল বোধহয় হাত মুখ ধোয়ার জন্য। আমজাদের বয়স 45-এর এপার ওপার হবে। এখনও দেখতে বেশ সুন্দর লাগে। যখন তাদের বিয়ে হয় তখনও আমজাদ এতটা বোধহয় সুপুরুষ ছিল না, কেমন বোকা বোকা। সাধে কি আর মানুষ বউ পাগল বলতো? অথচ আজ সে আমজাদ গম্ভীর শীতল। হঠাৎ নিস্তব্ধ এই কেবিনটাকে শব্দে ভরাতে উচ্চস্বরে বেজে উঠল আমজাদ সওদাগরের ফোন। অবনী বেগম তাকাবে না করেও কৌতূহল নিয়ে তাকালো ফোনের স্ক্রিনে, যেখানে জলজল করছে সেই মধ্যরাতের হৃদয় ঝলসে দেওয়া নামটা জেসি। অবনী বেগম সাথে সাথে শ্বাসটা বন্ধ করে নিলেন। এ বয়সে এসে সঙ্গী হারানোর তীব্র ব্যথা সে নিতে চায় না। অথচ সে যতই দূরে যাচ্ছে সেসবের থেকে, ততই যেন তাকে এসব জাপটে ধরছে। বারবার একই যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা ব্যাখ্যা করার মতো না। ফোনটা বাজতে বাজতে কেটে যেতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমজাদ। অবনীর ঘামে চুপচুপ মুখমণ্ডলে দৃষ্টি নিবদ্ধ হলো তার। অবনীর কাছে এসেই সে অবাক কণ্ঠে প্রশ্ন করল, এমন শীতল রুমেও ঘামছো কেন অবু? তোমার কি শরীর খারাপ করছে? অবনী বেগম নিজেকে যথেষ্ট সংযত করার চেষ্টা চালালেন। অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হল সে। শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন নিজের মুখমণ্ডল। অতঃপর বেশ ধীর কণ্ঠে বলল, ঠিক আছি আমি। কথাটা যেন বিশ্বাস করতে পারল না আমজাদ সওদাগর। স্ত্রীর পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষাও করলেন সে। তাপমাত্রা স্বাভাবিক দেখে কপাল কুঁচকালেন। স্বাভাবিক কণ্ঠে বললেন, জ্বরও তো উঠেনি, তবে এমন অসুস্থ লাগছে কেন তোমাকে? আজও আমার অসুস্থতা তোমায় ছুতে পারে আমজাদ? অবনীর 40তম বয়সের কণ্ঠে পঞ্চদশীর ছোঁয়া, কি প্রগাঢ় অভিমানের ছাপ। আমজাদ কি বুঝতে পারল সে অভিমান? তার মধ্যেই আবার সশব্দে বেজে উঠল আমজাদ সওদাগরের ফোন। ফোনের স্ক্রিনে তাকিয়ে সে খুব ধীরে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। অবনী বেগম শ্বাস ফেললেন, তাচ্ছিল্য করে বললেন, কিছু মানুষের কখনো নিজস্ব ঠিকানা হয় না, ভবঘ্রু হয় সে মানুষ। আমিও তেমন কুলহীন। কোচিংয়ের নাম করে বেশ রাত হলো চিত্রা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মা ছাড়া বাড়িটাতে তার এক মুহূর্ত ভালো লাগে না। কেমন পানসে লাগে সব। পৃথিবীটা হুট করে কেমন তেতো তেতো ঠেকছে। মাই বুঝি পৃথিবীর মধু। কাঁধে ব্যাগ, ছোট চুলগুলো একপাশে বেনি গাঁথা, শরীরে বেশ সাদামাটা জামা, ছাই রঙা। এধার ওধার কেবল উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো। আরে, রঙ্গনা রাস্তায় কি করে? চিত্রা থামল। একা রাস্তায় একাকিত্ব কাটানোর মানুষ এলো। সে ধীর গতিতে পাশ ফিরে চাইতেই বাহারের হাস্যোজ্জ্বল মুখটা দৃষ্টিগোচর হল। বাহার ভাই সচরাচর হাসেন না, অথচ আজ কি সুন্দর হাসির ঝিলিক মুখ জুড়ে। চিত্রা থামল, ধীর কণ্ঠে বলল, আপনি এ রাস্তায় যে বাহার ভাই? বাহার চিত্রার পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, কাজে এসেছিলাম। তা তুমি এখানে কেন? এমনি কোচিং করতে এসেছিলাম। তোমার কোচিংয়ের রাস্তা এটা তো না, ঘুরছিলে একা একা? বাহারের দৃষ্টি তখনও চিত্রার মুখমণ্ডল জুড়ে, চোখে অবাধ প্রশ্নদের ছড়াছড়ি। চিত্রা ধীর কণ্ঠে বলল, ভালো লাগছিল না বাহার ভাই,
আম্মু যে কোথায় গেল? চিন্তা করো না, ফিরে আসবেন। তোমার মিছে জেদের জন্য উনি বোধহয় অনেক কষ্ট পেয়েছে। অহেতুক কাজটা না করলেও পারতে। চিত্রার খুব গোপনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কোমল কণ্ঠে বলল, আমি কি করতে চেয়েছিলাম নিজের সর্বনাশ? বাবার আকুতি, আমার অতীত নিয়ে তাচ্ছিল্য আমি মেনে নিতে পারিনি বাহার ভাই। বাহার দাঁড়ালো, চিত্রার মুখে তাকালো। কিছু একটা ভেবে সে ফুটপাতের কিনারায় এসে বসল। হলুদ আলোয় রাস্তাটা কেমন মোহনীয় লাগল। চিত্রাও বাহারের পাশে এসে বসল। বহুদিনের শখ তার, বাহার ভাইয়ের পাশে বসে রাতের রাস্তা দেখবে, সোডিয়ামের কৃত্রিম আলোয় নিজেদের সুখ দুঃখের গল্প করবে। তবে কি খুব দ্রুতই এসে পড়ল সে দিনখানা? পাশের টং দোকান থেকে বাহার গরম গরম 2 কাপ চা নিয়ে এলো। চিত্রার দিকে চা এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, এবার বলো তো, হুট করে বিয়ের মতন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? কি হয়েছিল? চিত্রা চায়ের কাপটা হাতে নিল। চোখ জুড়ে নেমে এলো তার সেদিন রাতের কথা। সেদিন নুরুল সওদাগরের এমন পরিবর্তনে অবাক হয়েছিল চিত্রা। বাবা হঠাৎ এত স্নেহ ঢেলে দিচ্ছে ভেবে চোখ মুখ টলমল করে উঠে তার। নুরুল সওদাগরের দৃষ্টি তখনও বাড়ির সামনের রাস্তায়। সে রাস্তায় মানুষজনের আনাগোনা দেখতে দেখতে হুট করে চিত্রাকে বলল, চা বানাতে পারো? চিত্রা তখনও কিংকর্তব্য বিমূঢ়। বাবার হুট করে বলা প্রশ্নে সে থম্ব মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আবার প্রশ্ন ছুড়ল, পারো চা বানাতে? চিত্রা চা বানাতে পারে না, কিন্তু তবুও বাবার প্রশ্নে ওপর নিচ মাথা নাড়াল। ধীর কণ্ঠে বলল, হ্যাঁ আব্বু, পারি। তাহলে 2 কাপ চা নিয়ে এসো চটজলদি, আমি অপেক্ষা করছি। বাবার বলতে দেরি, অথচ চিত্রার ছুটে যেতে দেরি নেই। চা না বানাতে পারা চিত্রাও সেদিন হাত পুড়িয়ে চা বানাল। আধ ঘন্টার মাঝে সে চা নিয়ে ঘরে পৌঁছাল। তখনও বাবা আগের মতন ঠাঁই বসে আছেন। চিত্রা চা এগিয়ে দিতেই নুরুল সওদাগর বেশ হাসি মুখে চা নিয়ে নিলেন। চিত্রাকেও অপর চায়ের কাপটা মুখে দেওয়ার ইশারা করলেন। পোড়া হাত নিয়েই চিত্রা চায়ের কাপ মুখে তুলল। নুরুল সওদাগর চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির দৃষ্টি ফেলেন। চমৎকার এক হাসি দিয়ে বলেন, বাহ, চা তো বেশ বানাতে পারো। চিত্রা কেবল অস্বস্তি নিয়ে ক্ষীণ হাসি দিল। নুরুল সওদাগর চায়ের কাপটা পিরিচের ওপর রেখেই দীর্ঘশ্বাস ফেললেন। কেমন বিবশ কণ্ঠে বললেন, তোমায় আজ কিছু কথা বলি চিত্রা? তোমার তো উচিত নিজের জন্ম পরিচয় জানা, তাই না? চিত্রা বাবার কথায় অবাক হল। হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় দ্রুত লাফাচ্ছে যেন। বাবা কি তার জীবনের চির সত্যি কথাটা আজ বলবে? নুরুল সওদাগর তন্মধ্যেই বলা শুরু করলেন, তোমায় অপছন্দ করার সবচেয়ে বড় কারণ কি জানো? তুমি আমার মেয়ে না। বাবার মুখে এমন একটা কথা শুনে ঘুরে উঠেছিল চিত্রার পৃথিবী। বিস্ফোরিত নয়নে সে বাবার দিকে তাকায়। নুরুল সওদাগর সে দৃষ্টিকে পাত্তা না দিয়েই বললেন, হ্যাঁ, এটা সত্যি যে তুমি এই সওদাগর বাড়ির কেউ না। চিত্রা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। অনর তার দৃষ্টি, ভাষারা তখন স্তব্ধ। নুরুল সওদাগর তার দৃষ্টি সরিয়ে নিলেন চিত্রার ওপর থেকে। তার রাস্তায় নিবদ্ধ করে বললেন, তুমি আমার মেয়ে না, এটা তোমাকে অপছন্দ করার বড় কারণ হলেও তার চেয়ে বড় কারণ হল তুমি একজন নিষিদ্ধ পল্লীর মায়ের মেয়ে। চিত্রা ততক্ষণে হতভম্ব, পায়ের নিচের মাটিটাও যেন খুঁজে পেল না। কি শব্দ উচ্চারণ করল বাবা! রাতটা যেন হুট করেই প্রয়োজনের তুলনায় নিশ্চুপ হয়ে গিয়েছিল সেদিন। চিত্রা অপলক তাকিয়েছিল তার বাবার দিকে। সে ভেবেছে বাবা হয়তো মজা করছে। পরমুহূর্তেই বাবা হয়তো হো হো করে হেসে উঠে বলবে, কেমন ঢপ দিলুম বলো তো? কিন্তু তেমন কিছুই হল না। বাবার মুখটা গম্ভীর থেকে আরও গম্ভীর হল। গাম্ভীর্যের সেই আবরণ যেন ছেয়ে গেল প্রকৃতির মাঝেও। সোডিয়ামের মোহনীয় সেই হলুদ বর্ণ আলোটার মাঝেও কেমন অবিশ্বাসের উজ্জ্বলতা। চিত্রা বাবার দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় নীরব থেকে অবিশ্বাস্যকর কণ্ঠে বলল, আব্বু, কি বলছেন এসব? নুরুল সওদাগর খুব গোপনে শ্বাস ফেললেন। সে আর বেশিক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। বারান্দার বাইরে দৃষ্টি নিবদ্ধ করে বেশ রুক্ষ কণ্ঠে বললেন, সত্যিই বলছি সব। তুমি তো জানলে তোমার অতীত, এখন একটা কথা রাখবে চিত্রা? চিত্রার কণ্ঠে তখনও কান্নার ছাপ, তবুও সে অস্ফুট স্বরে উচ্চারণ করল, জি আব্বু, বলেন। তুমি বিয়ে করে ফেলো চিত্রা। মনে করো না তোমায় অপছন্দ করি বলে সেটা বলছি। তুমি আমার দায়িত্বে ছিলে, আমি তোমার একটা ভালো ভবিষ্যৎ গড়ে দিতে চাই। আজ আছি, কাল নাও থাকতে পারি। তোমার দায়ভার তখন কে নেবে? এবাড়ির সবাই হয়তো তোমায় ভালোবাসে, কিন্তু আমরা না থাকলে তারা হয়তো ফিরেও চাইবে না, কারণ তোমার সাথে তাদের রক্তের সম্পর্ক নেই। চিত্রার অবুঝ মন পরপর ধাক্কায় তখন নিস্তব্ধ। রাতের দীর্ঘশ্বাসগুলো তখন বুকের ভিতর জমে জমে পাহাড় সমান হয়ে গেছে। এই পাহাড়ের ভীষণ ওজন নিতে পারছে না চিত্রা।
কেমন দম বন্ধ হয়ে এসেছিল সেদিন। আবেগের বশেই কিংবা নিজের প্রতি ঘৃণা থেকে সে রাজি হয়ে গেল বাবার প্রস্তাবে। হয়তো ঋণ শুধরানোর অপচেষ্টাটাও ছিল। সেদিনের কথা থামতেই বিরাট এক বিষাক্ত দীর্ঘশ্বাস ফেলল চিত্রা। সেদিন কাঁদলেও আজ কাঁদছে না। হুট করে কি সে পাথর হয়ে গেল? বাহার তখনও নির্জীব, চোখের দৃষ্টি রাজপথে। হাতের চায়ের কাপের গরম গরম চা এখন শরবত প্রায়। ভিতরের তরতাজা অনুভূতিও কেমন নিস্তেজ। বাহারের নীরবতা ভয় জাগালো চিত্রার মনে। বাহার ভাই বুঝি আজ চিরবিচ্ছেদ ঘোষণা করবে। ঘৃণার থুতু বুঝি তার উপর ছুঁড়ে মারবে বাহার ভাই। মারুক না হয়, সে সহ্য করে নিবে। ঘৃণাটা তো আর তার দোষে পাবে না। অদৃষ্টের পরিহাস। তবে আক্ষেপ কিসের, আফসোস কিসের? নিজের ভাগ্য যদি সে নিজে গড়ত, তাহলে কি আর থুথু ফেলতে পারত কেউ, না অনিশ্চিত ভবিষ্যৎ রচিত করত? তবুও যদি মানুষ তাকেই দোষী ভাবে, তবে মেনে না হয় নিবে সে দোষ। চিত্রার মনের ভুল ভাবনার কার্তুজকে ভেঙে গুড়িয়ে দিল বাহার। হাতের চায়ের কাপটা পাশেই ছুঁড়ে ফেলে বেশ স্বাভাবিক কণ্ঠে বলে, তোমার কি সেসব শুনে নিজের ওপর ঘৃণা জন্মেছিল রঙ্গনা? এমন পরিস্থিতিতে বাহারের এই প্রশ্নটা চিত্রা আশা করেনি। জীবনে তো আশা ছাড়াই কত কিছু হয়। ছোট কণ্ঠে চিত্রা উত্তর দিল, করাটা স্বাভাবিক না বাহার ভাই? বাহার হাসল। চিত্রার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। এই প্রথম বোধহয় বাহার চিত্রাকে ছুঁয়ে দিল, তাও স্নেহের হাতে, কোনো লোভ লালসা বিহীন। অতঃপর মিষ্টি করে বলল, অস্বাভাবিক সেটা? তুমি নিজেকে কেন ঘৃণা করবে রঙ্গনা? তোমার বরং বুক ফুলিয়ে একটা ভীষণ স্বচ্ছ শ্বাস নেওয়া উচিত। তোমার জন্মদাত্রী, সে কোথা থেকে আসছে, কি বা তার পরিচয়, সব ভুলে যাও। মনে রেখো, সে কিন্তু মায়ের দায়িত্ব পালন করতে পিছপা হননি। এই যে সে তোমায় অন্য কারো কাছে দিয়েছিল, তোমার কি মনে হয় তার ওপর কম ঝড় গেছে এর জন্য? তাকে কি না কি সহ্য করতে হয়েছে তোমার ধারণা নেই। একটা কথা শুনেছ, জন্ম হোক যথাতথা, কর্ম হলো আসল। তোমার সাফল্য যখন আকাশ ছুঁয়ে দিবে, তোমার জন্ম পরিচয় তখন মরীচিকা। চিত্রা কেবল মনোযোগ সহকারে শুনল এই ছন্নছাড়া লোকটার কথা। মানুষটা কতটা গুছানো, কেউ বুঝবে তার বাহ্যিক আবরণ দেখে? চিত্রা লম্বা এক নিঃশ্বাস নিল, শুদ্ধতম হাসি দিয়ে বলল, চলুন বাহার ভাই, ফেরা যাক। বাহারও ঘর কাত করে উঠে দাঁড়াল। একটা রিকশা ডাক দিয়ে বসিয়ে দিল চিত্রাকে। বাহারকে উঠতে না দেখে অবাক হল চিত্রা। কপাল কুঁচকে প্রশ্ন করল, আপনি যাবেন না? তুমি যাও, আমি হেঁটে আসব। বাহারের উত্তরে কুচকানো কপাল আরও কুচকাল। অবাক কণ্ঠে বলল, আপনার সাথেই চলুন, হেঁটে আসার কি দরকার? আজ আমি আপনাকে বাড়ি অবধি না হয় নিয়ে গেলাম, কোনো একদিন আপনি পুরো শহর ঘোরাবেন। চিত্রার কথায় বিশেষ হেলদোল দেখাল না বাহার। পকেটে দুহাত গুজে কোকড়ানো চুলগুলো দুলিয়ে বলল, আমি হিমু নই রঙ্গনা, আর না তুমি রূপা। আমরা আমাদের মতনই। আমি এক দরিদ্রতার কষাঘাতে পিষে যাওয়া মানব, আর তুমি বাস্তবতার বেড়াকলে ঝলসে যাওয়া নারী। আমাদের গন্তব্য এক হলেও হয়তো পৌঁছনোর পদ্ধতি ভিন্ন। তাতে ক্ষতি কি? শেষ অবধি যদি সন্ধি হয়, রাস্তা তবে ব্যাপার নয়। চিত্রার দিক থেকে নজর সরিয়ে বাহার একেবারে হাঁটা ধরল সোজা। চিত্রা কতক্ষণ তাকিয়ে রইল সেই বাহারের দিকে। লোকটা যদি একটু পিছু ফিরে তাকায় সে আশায়, কিন্তু তার হলো কই? লোকটা তো আর তাকালো না। সবসময়ই চিত্রার আশা ভেঙে দিতে লোকটা প্রস্তুত। চিত্রা ছোট শ্বাস ফেলল। থাক, সবার গল্পের বিবরণ এক হলেই সমস্যা। থাক না, বাহার রঙ্গনার গল্প কিছুটা অন্যরকম, ক্ষতি তো আর নেই। আজ অষ্টমতম দিনে পদার্পণ করল মুনিয়া বেগম ছাড়া সওদাগর বাড়ির লোকজন। তুহিন ভাইজান খুঁজছে, নুরুল সওদাগর খুঁজছে, তবে মুনিয়া বেগমের দেখা নেই। কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল মানুষটা। মানুষটার বাবার বাড়িতে কেউ নেই যে সেখানে যাবে। আপন বলতে এই স্বামীর বাড়িই ছিল। ওনার কলিগদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলল, কিন্তু কেউ খোঁজ দিতে পারল না মুনিয়া বেগমের। চিত্রারও চোখ মুখ ভীষণ শুকনো। মা তাকে যতটা যত্ন করত, অতটা যত্ন আর কেই বা করবে। মুখে ছোট ছোট ব্রণ, চোখের নিচে কালো আস্তরণ। মেয়েটার মায়া মায়া মুখখানার দিকে তাকালে কেমন হাহাকার করে উঠে বুক। অন্যদিকে অহির মেজাজ আজকাল কিঞ্চিত ভালো। নওশাদ ছেলেটা প্রচুর জ্বালালেও বেশ সম্মান দেয় তাকে, অনেক বেশি সময়ও দেয়। হুটহাট রাস্তায় কোথা থেকে যেন এসোর হাজির হয়ে যায়। ঝগড়া করতে মন্দ লাগে না। খাবার টেবিলে দুপুরের খাবারের তোড়জোড় চলছে। অহি, চাঁদনি, অনয়, মাহাতাব, আফজাই সওদাগর, লতা বেগম
সবাই খেতে বসেছে। রোজা সওদাগর এবং তার ননদ খাবার বেড়ে দিচ্ছেন। কাজের মেয়ে দোয়েল রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছে। আজ খাবার টেবিলে ঘটল অন্যরকম ঘটনা। সবাই যখন খেতে ব্যস্ত, দোয়েল তখন মাছের তরকারিটার বাটি টেবিলে এনে রাখল। চিত্রার হঠাৎই দৃষ্টি আটকাল মাছের বাটিতে থাকা বড় মাথাটার দিকে। বয়সে ততটা ছোট না হলেও চিত্রার আবদারগুলো বেশ ছোটদের মতন। হুটহাট বলে বসে না ভেবেই কত আবদারের কথা। যেমন আজই মাছের মাথাটা দেখে নিষ্প্রাণ চিত্রা ঝলমলে হাসি দিয়ে বলে উঠল, বড় চাচিম্মা, আমায় কিন্তু মাথা দিবে আজ। সবাই চিত্রার দিকে তাকিয়ে মুচকি হাসল। যাক, মেয়েটা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আর বরাবরই চিত্রার জন্য বড় মাছের মাথাটা রাখা হয়। সে আবার বেশ মাছ প্রেমী। সবাইকে অবাক করে দিয়ে রোজা সওদাগর মাছের মাথাটা চাঁদনির প্লেটে উঠিয়ে দিল। চাঁদনি চিত্রার পাশে বসেই খাবার খাচ্ছিল। রোজা সওদাগরের এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব। চাঁদনি নিজেও অবাক হয়ে গেল। রোজা সওদাগর সবাইকে এমন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বোকা বোকা হেসে চিত্রাকে আদুরে স্বরে বলল, তোর আপার তো একটু বেশি পুষ্টি লাগবো হ্যার তো এখন দুইজনের খাওয়া খাইতে হইব, তাই না? আমি তোরে বড় টুকরাটা দিব, মাথাটা তোর আপা খাক, কেমন? চিত্রার হুট করেই কান্না চলে এলো, কিন্তু সে প্রকাশ করল না। এটা হওয়াটা তো স্বাভাবিক, সবাই কি আর মায়ের মতন হয়? চিত্রা খাবারটা কোনো মতে গিলে নিয়ে মাথা নাড়িয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, না না চাচিম্মা, তুমি আপারেই দাও। আমি দেখছো কেমন বেককলের মতন আবদার করলাম, এখন তো বড় আপারই ভালো খাবার প্রয়োজন। তুমি ঠিক করেছ। কথার নিচে চাপা পড়ল চিত্রার প্রগাঢ় অভিমান। চাঁদনি আপা তার প্লেট থেকে মাথাটা উঠিয়ে চিত্রার প্লেটে দিতে লাগল। চাঁদনি আপা বলল, আম্মা, আপনিও না, আমাকে কখনো খেতে দেখেছেন মাথা? সবসময় তো চিতাভাগই খায়, মেয়েটার পছন্দ। আপনিও না অদ্ভুত। হ, খাবি কেমনে তোরা? তোদের চাচি তো চিত্রাকেই সবসময় দিত। চিত্রা খাবে বলে কি তোরা খেতে পারবি না? সবারই তো হক আছে। রোজা সওদাগরের উত্তরটা কেমন মুখ ঝামটি মারল, রসকসহীন কণ্ঠ। চিত্রা বড় আপার হাতকা ধরে ফেলল। খুব কষ্টে কান্না গিলে বলল, আপা, দিও না গো, কারো হক মেরে খেতে পারবো না আমি। খাবার টেবিলে নিস্তব্ধ নীরবতা। সবাই কেমন ফ্যাল ফ্যাল আহাম্মক হয়ে তাকিয়ে রইল। চিত্রা এক মনে আলু ভাজাটুকু দিয়েই পরের ভাতটুকু মাখিয়ে নিল। রোজা সওদাগর তাকে মাছ আর সাধল না, বরং বড় টুকরোটা সে তার মেয়ে জামাইয়ের থালায় উঠিয়ে দিল। সবাই চোখ মেলে দেখল এই স্বার্থপরতা। কারো মুখে কোনো শব্দ নেই। চিত্রা আর 2 লোকমা ভাত গিলে কোনো মতে উঠে দাঁড়াল। আর খাওয়া যে সম্ভব হচ্ছে না, এই খাবার যেন বিষের চেয়েও বিষাক্ত মনে হল। মাহাতাবু আর মাছ ছুঁয়ে দেখল না। শাশুড়ির একচোখা কাহিনীর নীরব প্রতিবাদ করে সেও চুপ করে খাবার পাত থেকে উঠে গেল। মেয়ে জামাইকে উঠে যেতে দেখে রোজা সওদাগর গদগদ কণ্ঠে দাগ দিতেই তাচ্ছিল্য হাসি দিল মাহাতাব। বেশ তাচ্ছিল্য কণ্ঠে বলল, যা খাওয়ালেন পেট ভরে গেছে। আপনার মেয়েকে না হয় আমার ভাগের মাছটাও দিয়ে দেন, আমার হকের জিনিসের প্রতি তত টান নেই। মাছ পাতে তুলল না অহিয়। অপমানে গা শিরশির করে উঠল রোজা সওদাগরের। সে মুখ বাঁকিয়ে বলল, ঘরের চেয়ে পরের টান বেশি এই বাড়ির মানুষের। চিত্রা তখন কেবল টেবিল ছেড়ে কিছু দূর গিয়েছে। বড় চাচির কথায় ডুকরে উঠল চিত্রা। ছুটে গেল ঘরে। মা ছাড়া দুনিয়া কেমন আধার হয়ে গেল তার। এতদিনের নিয়ম ভেঙে আপন মানুষের বদলে অষ্টাদশী ভেঙে চূর্ণ বিচূর্ণ। এই বাড়িতে কেমন যেন বদলের সুর দেখা দিয়েছে। আর যে সুখের দিন নেই চিত্রার, তা বুঝতে তার বাকি রইল না। এই ছিল কথাকলের আয়নাতে আজকের গল্পের 7ম পর্ব, চিত্ত চিরে চৈত্র মাস। গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন। আর নতুন নতুন গল্প শুনতে কথাকলের আয়না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। খুব শিগগিরই আমরা ফিরে আসব গল্পের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর মনে রাখবেন, গল্পের মাঝেই লুকিয়ে থাকে জীবনের অনেক কথা। কথাকলের আয়নায় সাথেই থাকুন। ধন্যবাদ।